নূরকে আজ বাসায় নিয়ে আসা হয়েছে। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়নি নূর। আসমিন একজন নার্সকে নিয়েও এসেছে তার সাথে। লুবানা যদিও মানা করেছিল, আসমিন শোনেনি। এখন মায়া বেগমও নেই। লুবানা অফিস সামলে কোনোভাবেই নূরের খেয়াল রাখতে পারবে না। বাসার সার্ভেন্টের ওপর আসমিন আর ভরসা করতে পারছে না। নিজের রুমের ক্যামেরা কয়েকটা বাড়িয়ে দিয়েছে আসমিন। আসমিনের কর্মকাণ্ডে নূর প্রচণ্ড বিরক্ত, কিন্তু মুখে কিছুই বলছে না। আসমিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই নূর তীক্ষ্ণ চোখে তাকালো। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে সুখ পাখির কাছে চলে গেল। দুজনেই বিছানায় বসে বসে খেলছে। আসমিনকে দেখেই তারা হাততালি দিতে লাগলো। আসমিন দুজনকেই একসাথে করে তুলে নিল। মেয়েদের মুখে চুমু দিয়ে তাদের সাথে কথা বলতে লাগলো। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যা একমাত্র সে আর তার মেয়েরাই বোঝে। গোল টেবিল বৈঠকের মাঝেই এক সদস্য আরেকজনের উপর হামলা করে বসল। পাখি হঠাৎ করেই সুখের মুখের ওপর নিজের হাত চালিয়ে দিয়েছে। সুখ ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে পাখির ঝাঁকড়া চুল টেনে ধরেছে। আসমিনের দুই হাতে দুজন থাকায় সে কাউকেই থামাতে পারছে না। অসহায় গলায় চেঁচিয়ে নূরকে ডাকলো, বউ, আমার দাঁত না ওঠা মেয়েগুলো চুলোচুরি করছে কেন? এই বয়সে এসব কে শেখালো ওদেরকে? নূর বিরক্ত হয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। কি আজগুবি কথাবার্তা! মেয়েরা নিজেরাই সারাদিন একজন আরেকজনের পিছনে লেগে থাকে। এখন তার বাবার মনে হচ্ছে কেউ তাদের এসব তালিম দিচ্ছে। মানুষের আর খেয়ে দিয়ে কাজ তো নেই। আসমিন কোনো রকম মেয়েদের থামিয়ে দুজনকে দুই দোলনায় বসিয়ে দিল। দুটো একটা একটা বিচ্ছু হয়েছে। এখনই এই অবস্থা, আর ওইদিকে সে আরও আরেকজন আনার প্ল্যান করছে। আসমিনের মুখটা গম্ভীর হয়ে গেল। তার ব্যক্তিগত মেয়েরা মারামারি কেন করছে? জনগণ শুনলে কি বলবে? আসমিন নূরের পায়ের কাছে বসে গম্ভীর গলায় বলল, বউ, আমাদের আদর ভালোবাসা শেখানো উচিত। আমার মেয়েগুলো তোমার স্বভাব পেয়েছে। কই মিলেমিশে থাকবে তা না, চুলোচুলি করছে তারা। আমার মতো রোমান্টিক বাবার ঘরে এরকম মারামারি করা মেয়ে, আমার ভবিষ্যৎ জামাইদের কি হবে বউ? নূর মুখ কুচকে চোখ বন্ধ করে নিল। আসমিন কয়েকবার সুখ পাখির দিকে তাকালো। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে। এর মাঝেই ভাব হয়ে গেছে। কি সাংঘাতিক! ভাগ্য ভালো নূর দেখেনি, না হলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত। মেয়েরা তার মতোই হয়েছে, ভয়ঙ্কর। আসমিন গায়ে পাঞ্জাবি জড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। 2 দিন আগে উর্মি আর আরশিয়ানকে গোডাউনে আসতে বলে সে নিজে যায়নি। উর্মি যদিও কিছু বলেনি, কিন্তু আরশিয়ান কয়েক দফা বকা কথা শুনিয়েছে। এখানে বকা হবে না, এর মধ্যে বাঁকা হবে। আসমিন সেসব পাত্তা দেয়নি, সেই জন্যই তাদের আসতে বলেছিল। সে নিজেই সে কাজ করে ফেলেছে। নাফিসা শিকদারকে মুহূর্তের মধ্যেই ধাওয়া করা হয়েছিল। জানে না মারলেও বাঁচার মতো অবস্থায় রাখেনি। আসমিন সে বিষয়ে কাউকে কিছু বলতে চায় না, তাই উর্মি আর আরশিয়ানের সামনেও মুখ খোলেনি সে। আরশিয়ান সোজা আমজাদ চৌধুরীর রুমে চলে গেল। আমজাদ চৌধুরী শরীর ইদানিং ভালো থাকে না, হুট করেই যেন তার বয়সটা বেড়ে গেছে। আসমিন আজ বাবার সাথে সময় কাটাবে বলে এসেছিল, যদিও আমজাদ চৌধুরীর কাছে সেটা একটা ভয়ঙ্কর আতঙ্ক। তবু আমজাদ চৌধুরী চায় ছেলে তার সাথে একটু সময় কাটাক। আমজাদ চৌধুরী শুয়েছিলেন, আসমিনও গিয়ে তার পাশে শুয়ে পড়ল। এক পা বাবার উপর তুলে দিয়ে গলায় ভরত ভাব এনে বলল, আমার মেয়েরা তো মারামারি শিখে গেছে আব্বু। কিছুক্ষণ আগে চুলোচুলি করছিল। তুমি দাদা হয়ে সারাদিন রুমের শাহরুখ খানের মতো পড়ে থাকো। তোমাদের আর তাদের একটু সময় দিতে তো পারো, তাহলে তারা মারামারি না শিখে একটু খেলাধুলো শিখতে পারে। কেমন দাদু তুমি! আর কিছু না পারলেও নিজের বুড়ো বয়সেও কুমার থাকার দুরন্ত ইতিহাসটা তো বলতে পারো। এতে তোমার নিজেদেরও কচি ডাবের মতো মনে হবে। আমজাদ চৌধুরী হতাশা শ্বাস ফেলল। প্রথমে কিছুটা আগ্রহ নিয়ে শুনলেও পরে ঠিকই বুঝেছে ছেলে তাকে খোঁচাতে এসেছে। নাতনিদের বাপকে বলে সারাদিন যুবতী মেয়েদের মতো টিটকিনি সহ্য করতে হচ্ছে। নাতনিদের বদলে তো ভার্জিন দাদু বলে মহল্লায় মহল্লায় পোস্টার টাঙিয়ে দেবে, নিজের মুখ বন্ধ রাখো আর আমাকে বাকি জীবনটা শান্তিতে থাকতে দাও। আসমিন ফুঁসে উঠল। এক লাফে শোয়ার থেকে উঠে বসে আমজাদ চৌধুরীর মুখোমুখি বসলো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে গমগমে গলা বলল, একজন ভালো ছেলে ছাড়বে না। স্কুলে থাকতে মিনা নামের এক মেয়ের সাথে তোমার
চোখে চোখে ইশারা চলতো। সেই মেয়ের জন্য তুমি হাত কেটে তার নাম লিখেছিলে। সত্যি করে বলো, তার সাথে আর কি ইঙ্কি পিঙ্কি করেছো? রুম ডেটে যাওনি তো? বুকে হাত দিয়ে বলো আব্বু, তুমি তার হাত ধরোনি। আমজাদ চৌধুরী শোয়া থেকে উঠে বসলো। আসমিনের দিকে অসহায় চোখে তাকে ক্লান্ত করায় বলল, খাট থেকে নেমে হাতের বাইরে 4 কদম হাঁটলি দরজা, চুপচাপ বেরিয়ে যাবে। আর 1 মিনিট এখানে থাকলে আমি তোমার মুখ সেলাই করে দেবো। বেয়াদব ছেলে। আমাদের সময় আমরা তোমার মতো অসভ্য ছিলাম না। আমাদের ভালো লাগা ছিল শুদ্ধ, ভালোবাসাটা ছিল একেবারে পাপ মুক্ত, বুঝেছো? আর ওটা অল্প বয়সের আবেগ ছিল, ভালোবাসা নেই। এবার বেরিয়ে যাও। আসমিন মুখ কুঁচকে দৃষ্টি সরালো। মুখ অন্যদিকে ঘুরিয়ে গম্ভীর গলায় বলল, একদম বাজে কথা বলবে না। আমি মোটেও অসভ্য নই। আমি কি তোমার মতো হাত কেটে প্রেমিকার নাম লিখতে চেয়েছি? দেখো, আমার হাতে কোথাও লেখা আছে বউ। তুমি অল্প বয়সে বেশি পেকেছিলে, স্বীকার করো। আমজাদ চৌধুরী হার মানলেন। আসমিনকে রুম থেকে রেখে নিজেই বেরিয়ে গেলেন রুম থেকে। এই ছেলের সাথে সময় কাটানোর চেয়ে নাতনিদের চুলোচুলি দেখা ভালো। সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, আজ থেকে নিজেকে এত ব্যস্ত থাকবে যাতে আসমিন তার নাগাল না পায়। আমজাদ চৌধুরী বেরিয়ে যেতেই আসমিন নিঃশ্বাস ফেলল স্বস্তির। যেভাবে রুমে গেড়ে বসেছিল, কয়েকদিন পর পিঠের নিচে শিকড় গেঁজে যেত। নাতনিদের নিয়ে সারাদিন খেলা করবে, যাতে সে নাতনি আনার ব্যবস্থা করতে পারে। তা না করে সারাদিন রুমে বসে দেবদাস হচ্ছে। এ কেমন বাবা হলো তার? কেউ কারো তাকে একটু বউয়ের কাছে চিপটে থাকার সুযোগ দেয় না। বউকে একটা চুমু খেতে গেলে মেয়েরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার ভাবতেও লজ্জা লাগছে। তার মতো এমন নির্লজ্জ মানুষ মেয়েদের তাকানো দেখে লজ্জায় চুমু খেতে পারে না। আসমিন আজ সকাল সকাল পার্টি অফিসে এসেছে। আজ দলের গোপন বৈঠক আছে। সকাল বলে ভুল হবে, ভোর বললেই সবচেয়ে বেশি মানানসই। 5টায় মিটিং রাখা হয়েছে। আসমিন 4টায় চলে এসেছে। 5টা বাজতে এখনও 23 মিনিট বাকি। সানভি একটু পর পর হাই তুলছে। আসমিনের মেজাজ চটে গেছে। আসার সময় সুখ পাখি খুব কান্না করেছে। আজ মেয়েরা তার সাথে ঘুমিয়েছিল, তাই আসমিন উঠতে তারা উঠে গেছে। একটু বড় হয়েই শেয়ানা হয়ে গেছে তারা দুটোই। আসমিনকে রেডি হতে দেখলে কান্না শুরু করে। উদ্দেশ্য, তারা বাবার সাথে বেরিয়ে যাবে। আসমিন তখন হাত পা ছড়িয়ে গড়াগড়ি খেতে ইচ্ছে করে। নূর একটু সাহায্য করে না তাকে। সে পারলে মেয়েদের তার ঘাড়ে তুলে দেয়। নিজের বাসা থেকে আসমিনের চোরের মতো বেরোতে হয়। কি দিন আসলো! লুবানার ব্যাপারে কি ভেবেছো সান? আর কতকাল জোর করে চুমু খেয়ে কাটাবে? আমার বাসায় মেয়েদের সাথে এসব চলে না, বুঝেছো? না হলে হায়ে ভালো সম্বন্ধ আছে। এখানে হাই হবে না, বোধহয় হাতে হবে। না হলে হাতে ভালো সম্বন্ধ আছে, বিয়ে দিয়ে দেই। সানবির হাই মাঝপথেই থেমে গেল। চোখ বড় বড় করে আর্তনাদ করে বলল, দিবেন না স্যার, প্লিজ। আমি আছি তো। আমি যথেষ্ট ভালো ছেলে, মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এত বড় চাকরি আমার চেয়ে ভালো ছেলে পাবেনই না। আমি তো যৌতুকও নিয়ে নেব না কিছু। আসমিন শান্ত চোখে তাকালো, হিমশীতল গলায় বলল, তোমার চেয়েও ভালো ছেলে লাইনে আছে স্যার। বড় ছেলে ব্যবসায়ী, নিজের কোম্পানি আছে, ছেলে দেখতে মাশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, চেনের লুনাবাকে সাবানা ডাকবে না কখনো। ঝগড়া তো অনেক দূরের ব্যাপার। তাহলে তোমার কাছে কেন বিয়ে দেবো বলো? একটা যোগ্য কারণ দেখো। সানমির মুখ কাঁদো কাঁদো হয়ে গেল। তবুও গলায় জোর এনে শক্ত গলায় বলল, আমি সাবানাকে ভালোবাসি স্যার, আর আমি ওকে সাবানাই ডাকবো। ভালোবেসে ডাকি। এটা শুধু একটা সম্বন্ধ নয়, এটা আমার মনের শান্তি। আসমিন মুচকি হাসলো। সানমির দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলল, তাহলে একা একা হারিমুনিয়ামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও সান। শাস্তির কথা মনে আছে তো? এতক্ষণ পড়ছিলাম ইট পাটকেল। লিখেছেন সানজিদা বিনতে সোফি। পর্ব 86।